বহু মানুষ ফোন করছেন, জানতে চাইছেন মূলত দুটো বিষয়ে। এক, প্রচুর মানুষের নাম ডিলিট হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা কোনো সুরাহা পাচ্ছেন না বা পাননি। অনেকেই অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন, সেই অনলাইন অ্যাপ্লিকেশনে পরে তারপরে কি ঘটছে না ঘটছে সেই সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়, তারা কিছু জানতে পারেননি। আবার অনেকে অফলাইন অ্যাপ্লিকেশন করেছেন, সেই অফলাইন অ্যাপ্লিকেশনগুলো যেগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে জমা রয়েছে বা অন্যান্য অফিসে, এসডিও অফিসে, এসডিএম অফিসে, বিশেষ করে এসডিও অফিসে এবং ডিএম অফিসে, সেগুলো এখনো পর্যন্ত অনলাইন যে ডিএম অফিসের কর্মীরা করতে সমর্থ হননি। ফলে প্রচুর মানুষের এই মুহূর্তে এসআইআর নিয়ে একাধিক সমস্যা। কিছু মানুষ ইভেন এটাও রয়েছেন যে তাদের ফেট ডিসাইড হয়নি, আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন। আবার অনেকের ওই যে 28/2 নাম ডিলিট হয়ে গেছে, কিন্তু তারপরে তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপ্লিকেশন করেছেন, সেটা এখনো পেন্ডিং রয়েছে। আবার অনেকের সেটাও ডিসাইড হয়ে গেছে, সিইওর কাছে অ্যাপিল করেছেন, সেটা পেন্ডিং রয়েছে। এই ধরনের এত সমস্যা রয়েছে। যদিও ট্রাইব্যুনাল কিছু জনকে এখনো পর্যন্ত কিছু মামলা ডিসাইড করেছেন, কিন্তু অনেক মামলা পেন্ডিং। কলকাতা হাইকোর্টে কিছু মামলা করেছে, সেখানে এক্সপিডিশিয়াস হিয়ারিং এর নির্দেশ দিয়েছেন, তার সাপেক্ষে কিছু মানুষের নাম উঠেছে। এর আগে জানেন সুপ্রিম কোর্টে মেহতাব শেখ সহ কেজাবুদ্দিন, তাদের নাম সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেট করার পরে তাদের নাম ইনক্লুড হয়েছে। তার মধ্যে মেহতাব শেখ আপনারা জানেন যে তিনি এমএলএ হিসেবে নির্বাচিত হয়েছেন, অর্থাৎ একজন মানুষ যার নাম ডিলিট হয়ে গেছিল তিনি আজকে বিধানসভার বিধায়ক। কংগ্রেসের যে দুজন বিধায়ক নির্বাচিত হয়েছেন তার মধ্যে একজন বিধায়ক মেহতাব শেখ, তার নাম কিন্তু ডিলিট হয়ে যাওয়ার পরেই তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে মামলা করে তার নাম ইনক্লুড করতে সমর্থ হয়েছিলেন, তিনি এখন বিধায়ক। কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষের নাম এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন, তাদের মধ্যে অনেকে চাকরি করেন, তারা স্কুল শিক্ষক, অধ্যাপক, সরকারি বিভিন্ন পদে রয়েছেন, চিকিৎসক, একটা বড় অংশের মানুষজন যারা চিকিৎসক, অনেকের নাম এখনো পর্যন্ত ডিলিট হয়ে রয়েছে। বড় অংশের মানুষ, আজ প্রায় সর্বমোট 34 লক্ষ বা তার অধিক, খুব স্বল্প কয়েক হাজার এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন হয়েছে। তাহলে বাকিদের নির্দিষ্ট টাইম বাউন্ড ম্যানারে এটা না করলে খুব মুশকিল, কারণ তাদের বিভিন্ন অসুবিধার মধ্যে আস্তে আস্তে তারা পড়ছেন, অসুবিধার সম্মুখীন হচ্ছেন দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে। এই অসুবিধাগুলো দূর করার জন্য সর্বপ্রথম যেটা হওয়া প্রয়োজন সেটা হচ্ছে অ্যাডজুডিকেশন। ট্রাইব্যুনালের মাধ্যমে অ্যাডজুডিকেশন হতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে, কারণ 34 লক্ষ অ্যাডজুডিকেশন করতে বেশ অনেকটা সময় লাগবে। অলরেডি একজন কলকাতা হাইকোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশের সাপেক্ষে যে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, যেখানে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাজেরা অ্যাপয়েন্টেড হয়েছেন, তার মধ্যে একজন বিচারপতি তিনি অলরেডি এই ট্রাইব্যুনাল ছেড়েছেন। এই সময়কাল, দীর্ঘ সময়কাল, কারণ হচ্ছে এই সমস্ত বিষয়টা দেখে শুনে বুঝে তারপরে অ্যাডজুডিকেট করতে বেশ কিছুটা সময় লাগবে, এটা ঠিক কথাই। ফলে কলকাতা হাইকোর্টের কিছু জন আসছেন, তাদের নির্দেশ পাচ্ছেন, তার সাপেক্ষে এক্সপিডিশিয়াস হিয়ারিং হচ্ছে। কিছু জন যাদের এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনে আছেন তারা আসছেন, কিছু করার নেই আসা ছাড়া। কিন্তু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত এই ম্যাটারে, সুপ্রিম কোর্টের সামনে সেই ম্যাটারটি পেন্ডিং। ফলে সুপ্রিম কোর্ট এর আগের দিন যদিও এই কথা উঠে এসছে যে টাইম বাউন্ড ম্যানারে এটার অ্যাডজুডিকেশন করা হোক, সেটা যদি না হয়, তাহলে যদি সেটা 3 বছর, 4 বছর, 5 বছর লেগে যায়, তাহলে কিন্তু আরো ভোট চলে আসবে। শুধু ভোটটি বিষয় নয়, কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হিসেবে, বিশেষ করে ভোটার কার্ড। কিন্তু ভোটার লিস্টে নাম না থাকলে যে কেউ একজন ভারতীয় নাগরিক না, এরকম ভাবার কোনো কারণ নেই। ভোটার লিস্টে নাম থাকুক বা না থাকুক, একজন ভারতীয় নাগরিক একজন ভারতীয় নাগরিকই থাকেন। আর ভারতীয় নাগরিকের নাগরিকত্ব ভোটার লিস্টে নাম আছে কি নেই এটা দিয়ে ডিটারমিন হয় না, এটা বুঝে নেওয়া, জেনে নেওয়া উচিত।
যদি কেউ বলেন, যদি কেউ এটা বোঝানোর চেষ্টা করেন যে না ভোটার লিস্টে নাম নেই বা ডিলিট হয়ে গেছে মানেই তিনি ভারতীয় নাগরিক নয়, এটা কোথাও সিদ্ধ হয়। এই যে ভোটার লিস্টে নাম ইনক্লুশন বা এক্সক্লুশন, রংলি এক্সক্লুডেড হয়েছে। এই যে ধরুন মহতাব শেখ, তিনি আজকে বিধায়ক হলেন, তার মানে তার নামটি রংলি এক্সক্লুডেড হয়েছিল। ফলে রংলি এক্সক্লুশনের জন্য কারোর নাগরিক অধিকার খর্ব হবে, এটা কখনোই হয় না। কিন্তু এটাও ঠিক যে ভোটার লিস্টে নাম না থাকার জন্য অনেকে অসুবিধার মধ্যে পড়ছে, তারা টেনশনে আছেন, এটা স্বাভাবিক। ফলে আমার আর্জি থাকবে যে আরো একটু দ্রুততার সঙ্গে এই বিষয়টিকে দেখা, কারণ ট্রাইব্যুনালগুলো গঠিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সুপ্রিম কোর্টের সামনে টাইম টু টাইম কলকাতা হাইকোর্ট সে তার রিপোর্ট ফাইল করছে, প্রধান বিচারপতি তিনি রিপোর্ট ফাইল করছেন। ফলে এই যে প্রশাসনিকভাবে তিনি এটি দেখছেন এবং টাইম টু টাইম সুপ্রিম কোর্টের সামনে রিপোর্ট ফাইল করছেন এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট টাইম টু টাইম নির্দেশ দিচ্ছেন। কিন্তু মূল বিষয়টি যেটা, সেটা হচ্ছে এই যে ভোটার লিস্টের নাম ইনক্লুশন, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। এই যে সময়কাল লেগে যাবে, যে 34 লক্ষ মামলা, মানে 34 লক্ষ মামলার অ্যাডজুডিকেশন হতে কত সময় লাগবে আমি প্রত্যেকেই একটু আইডিয়া করতে পারছি। একটা মামলা অ্যাডজুডিকেশন কিভাবে হয়, কিভাবে করা উচিত, অপরচুনিটি অফ হিয়ারিং দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এখন যদি 34 লক্ষ মামলার অপরচুনিটি অফ হিয়ারিং প্রত্যেকের ক্ষেত্রে দিতে হয়, তাহলে কতটা সময় লাগতে পারে। ট্রাইব্যুনালের নির্দিষ্টভাবে সেই মেকানিজম নিশ্চিতভাবে তৈরি করা উচিত, যেগুলো অ্যাডজুডিকেশন করা সম্ভব হচ্ছে অ্যাডজুডিকেশন করে দেওয়া, ভার্চুয়াল মোড অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল মোড, কিছু লোকজনকে ডাকছে, এই সমস্ত কিছু করে যত দ্রুততার সঙ্গে সম্ভব, প্রয়োজন হলে শুধুমাত্র কলকাতায় নয় জেলাতেও সেটা ছড়িয়ে দেওয়া। যদিও এখন একটাই জায়গায় এই ট্রাইব্যুনাল, ফলে অনেকের অসুবিধাও হচ্ছে, যদি ফিজিক্যালি আসতে হয় তাদের অসুবিধা হচ্ছে, এটা ঠিক কথাই। অথবা মুর্শিদাবাদের একজন মানুষ বা জলপাইগুড়ির একজন মানুষ, বা মুর্শিদাবাদের একজন ভদ্রমহিলা, জলপাইগুড়ির একজন ভদ্রমহিলা, তার হয়তো সেই সামর্থ্য নেই, তাকে আসতে হচ্ছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আছে নাগরিক অধিকার। আশা করব এটি অতি দ্রুততার সঙ্গে এই বিষয়টি পরিসমাপ্তি ঘটবে, অন্তত পক্ষে তারা তাদের যে অধিকার সেই অধিকার ফিরে পাবেন। ডিলিট যে করেছেন উইদাউট অ্যাসাইনিং এনি রিজন না দেখেই এই যে সকলের নাম ডিলিট হয়ে গেছে, 34 লক্ষ মানুষের নাম, সেই মানুষগুলোর নাম যাতে অতি দ্রুততার সঙ্গে ওঠে, সেই ব্যবস্থা সকলে মিলেই করতে হবে। আর একটা বিষয় যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে অবৈধ নির্মাণ। দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর অবৈধ নির্মাণ হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে। শুধু কলকাতা শহরেই তৃণমূলের আমলে প্রায় 4,500-এর অধিক জলাশয় ভরাট হয়ে সেখানে বিল্ডিং উঠছে। এগুলো সব অবৈধ নির্মাণ। এই অবৈধ নির্মাণগুলো মূলত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাদের দ্বারা প্রমোটেড হয়েই, তারা বিভিন্ন প্রমোটারের মাধ্যম দিয়ে এই কাজ করিয়েছে। শুধু অবৈধ নির্মাণ ভাঙতে গেলে হবে না, অবৈধ নির্মাণ যারা করিয়েছেন, অবৈধ নির্মাণ যাদের দ্বারা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এটা আশুকর্তব্য। অবৈধ নির্মাণ করেছেন কারা? দেখুন, অবৈধ নির্মাণ এটা ডেমোলিশ করা এটা আইনগত বিষয়, এবং সেক্ষেত্রে নোটিশ দিয়ে, অপরচুনিটি অফ হিয়ারিং দিয়ে, তারপরে সেই অবৈধ নির্মাণ ভাঙা, এটা আইনগত বিষয়। কিন্তু এই অবৈধ নির্মাণ হলো কি করে? এই গোটা কলকাতা শহরে গত 15 বছরে যে পরিমাণ অবৈধ নির্মাণ হয়েছে, আসলে এই অবৈধ নির্মাণগুলোকে প্রমোট করেছে কারা? তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেউ স্কয়ার ফুটে নিয়েছে, কেউ গ্যারেজ নিয়েছে, বিল্ডিং উঠলে কারোর নাম হয়েছে গ্যারেজ মজুমদার, কারোর নাম হয়েছে স্কয়ার ফুট সেন, আপনারা প্রত্যেকেই তাদের জানেন। কেউ কোনো কাউন্সিলর কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে ঢুকছে 3 কোটি টাকার গাড়ি নিয়ে, কোথা থেকে এসছে? এই সমস্ত অবৈধ নির্মাণ থেকে এসছে। এবং তৃণমূল কংগ্রেসের জন্য গত 15 বছরে ফ্ল্যাটের স্কয়ার ফুট প্রতি মূল্য অন্ততপক্ষে 1,000 টাকা করে বেড়েছে। কেন? তার কারণ
তারা এই যে নির্মাণ শিল্পে এমন ভাবে ঢুকেছে, কারণ ওরা যেখানে যায় সেখানে এই দুর্নীতি, অবৈধতা এগুলো সঙ্গী হয়। জলাশয় ভরাট করে নির্মাণ, পারমিশন আছে G+3 তুলে দিয়েছে G+5 বা G+6, বা পারমিশনে নেওয়ার কোন প্রকার দরকার আছে বলে তারা মনে করেনি। ফলে তারা বহাল তবিয়াতে থাকবে। আর হয়তো একটা মানুষ সে সারা জীবনের আয় দিয়ে একটা নির্মাণ কিনেছেন, শুধু তার ক্ষতি হবে নিশ্চিতভাবেই। তিনি সেই যার কাছ থেকে কিনেছেন তাকে যদি অবৈধ নির্মাণ তার নলেজে না থাকা সত্ত্বেও তাকে বিক্রি করে থাকেন, তাহলে তার বিরুদ্ধেও সে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সেটা পরের বিষয়। কিন্তু এই অবৈধ নির্মাণ তৈরিকে যারা এতদিন ধরে প্রমোট করে এসছেন, এই গত 15 বছর ধরে প্রমোট করে এসছেন, তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হওয়া উচিত, প্রত্যেকের বিরুদ্ধে। তার কারণ এরাই বেসিক্যালি গোটা রাজ্য জুড়ে, বিশেষ করে শহরগুলোতে এই অবৈধ নির্মাণ শিল্প একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছিলেন। আপনি কলকাতার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট নিতে গেলে লিগাল নেবেন নাকি ইললিগাল নেবেন এ প্রশ্ন করা হতো। আপনি ভাবুন যে ফ্ল্যাট কিনবেন, আপনাকে যে ব্রোকার বা যে দেখাবে ফ্ল্যাট ওই অঞ্চলে জিজ্ঞাসা করছেন লিগাল ফ্ল্যাট নেবেন নাকি ইললিগাল ফ্ল্যাট নেবেন। এটা কেন? তার কারণ তৃণমূল কংগ্রেসের আমলে এরা এই অবৈধ নির্মাণ করে ফুলে ফেপে উঠেছিল, আর এটাকে প্রমোট করত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা। আজ তারা কাউকে এলাকায় পাবেন না, তারা কেউ এলাকায় মানে বেরোচ্ছেনই না, বাড়ি থেকে ইনফ্যাক্ট বেরোচ্ছেন না। হয়তো জিতেছেন তারপরেও বেরোচ্ছেন না। কেন? আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যেত কথায় কথায় কোনো কিছু ঘটুক না ঘটুক তিনি ছুটছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ছুটছেন না, চুপচাপ বাড়িতে বসে পড়েছেন। কেন? বলছেন আমার কর্মী মার খাচ্ছে, তো মার খেলে তো আপনি তার পাশে দাঁড়াবেন, দাঁড়াচ্ছেন না কেন? বলছেন আমি আদালতে যাবো। বুঝলাম, আদালতে যাবেন, আদালতে যাওয়ার জন্য তো আইনজীবীরা রয়েছে। আপনি তো রাজনৈতিক নেত্রী, পলিটিক্যাল লিডার, আপনি তো রাস্তার লড়াইয়ের নেত্রী, মানুষের সাথে থাকার নেত্রী। আজ নেই কেন? দুর্দিনের নেত্রী না, সুদিনের নেত্রী। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন দুর্দিনের নেত্রী, তারপর সুদিন দেখে নেওয়ার পরে আর এমন দুর্নীতি করেছেন আর বাড়ি থেকে বেরোতে পারছেন না, এক পা হাঁটতে পারছেন না, কারোর বাড়ি যেতে পারছেন না। কেন ভয় পাচ্ছেন? আসলে ভয়ের রাজনীতি কায়েম করেছিলেন, দুর্নীতির রাজনীতি কায়েম করেছিলেন, অবৈধ নির্মাণের রাজনীতি কায়েম করেছিলেন, জলাভূমি ভরাটের রাজনীতি কায়েম করেছিলেন। আজকে সেই জন্য আর এটার বিরুদ্ধে বলার মতো আপনার গলায় আওয়াজ বেরোচ্ছে না। আজকে আপনার দলের নেতা নেত্রীরা তারা কেউ, আর তার কর্মীরা যদি মারও খায় তার পাশে গিয়ে দাঁড়াতে পারছেন না। আপনার দলটা থাকবে? আমি সেই জন্য অনেকদিন আগেই বলেছিলাম যে এই দল থাকার মতো পরিস্থিতি থাকবে না 4 তারিখের পরে, এবং এক্স্যাক্টলি সেটাই ঘটেছে। যারা ওদের হয়ে গলা ফাটাতো তারা আজ আর গলা ফাটানোর বদলে আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছে। কেন? কারণ তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল বিরুদ্ধে বললে তো জেলে পড়বে, ভয়ে ছিল। আর তৃণমূল কংগ্রেস গেছিল যে যদি কিছু কামিয়ে নেওয়া যায়, কেউ পেরেছেন কেউ পারেননি, বা মানে পেরেছেন সকলে কম বেশি, কারোর একটু বেশি হয়েছে কারোর একটু কম হয়েছে। আর আজকে দল ক্ষমতায় নেই, সঙ্গে সঙ্গে পাল্টি যারা এখন বড় বড় বিপ্লবী হয়েছেন, এদের বিপ্লব কারোর বিপ্লব 4 তারিখের ওই দুপুর 12টার আগে ছিল না, সব 4 তারিখের দুপুর 12টার পরের বিপ্লবী। এগুলো সব ধান্দাবাজ। তৃণমূল কংগ্রেসকে ধান্দা ছাড়া তৃণমূল কংগ্রেস করে এরকম লোক পাবেন না। আপনি ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলে আপনি ধান্দা ছাড়া রাজনীতি করে এরকম লোক খুঁজে পাবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসে পাবেন না। যাই হোক, ইন দ্য মিনওয়াইল বেশ কিছু ঘটনা ঘটেছে, বিশেষ করে এই যে SC ST OBC সার্টিফিকেট প্রদান, কলা পাতার মতো বিলিয়েছিল।
নিয়েছিল টাকা আর বিলিয়েছিল। দেখুন, এই এসসি এসটি সার্টিফিকেটের যদি প্রপার স্ক্রুটিনি হয়, আমার বিশ্বাস মোর দ্যান 90% ক্যান্সেল হবে, বাতিল হবে। আর সেগুলোকে নিয়ে কতজন যে চাকরি পেয়েছে সেটা আগামী দিনে প্রমাণিত হবে। এই এসসি এসটি ওবিসি পিএইচ সহ একাধিক সার্টিফিকেট নিয়ে, 2 নম্বরী সার্টিফিকেট নিয়ে কতজন চাকরি নিয়েছে সে আগামী দিনে প্রমাণ হবে। আমি প্রথম দিন থেকে বলে আসছি, জুডিশিয়াল এনকোয়ারি কমিশন তৃণমূল কংগ্রেসের আমলে যে নিয়োগ হয়েছে, সেই নিয়োগ দুর্নীতি আনাত করার জন্য এই সরকারের উচিত জুডিশিয়াল এনকোয়ারি কমিশন তৈরি করা, প্রাক্তন বিচারপতিদের দিয়ে একটা স্পেশাল টিম তৈরি করুন, দিয়ে জুডিশিয়াল এনকোয়ারি কমিশন বানান। ও কত সাদা খাতার বিডিও, সাদা খাতার এসডিও, সাদা খাতার অনেক কিছু ধরা পড়বে। শুধু কি সাদা খাতার শিক্ষক রয়েছে নাকি? মমতা ব্যানার্জির অনুগ্রহে, অনুপ্রেরণায় সাদা খাতার যেমন শিক্ষক ছিল, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সেরকম সাদা খাতার ভিডিও ছিল। সাদা খাতার হয়তো WBPS ও পাবেন। ফলে এই যে পুরো বিষয়টি তদন্ত করতে হবে জুডিশিয়াল কমিশন বসিয়ে, এনকোয়ারি কমিশন বসিয়ে। সেটা যদি হয় তাহলে কিন্তু আগামী দিনে অনেকের অনেক কিছু বেরিয়ে আসবে, এবং এগুলো যারা ঘটিয়েছিল শাস্তি তাদেরকেও দিতে হবে, কারণ তারাই হলো আসল কালপ্রিট, তারাই বেসিক্যালি আসল বেনিফিশিয়ারি এই দুর্নীতির। হয়তো কেউ একটা চাকরি পাওয়ার জন্য কোথাও কিছু টাকা দিয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিস্টেমটাকে কায়েম করেছিলেন, মেধার ভিত্তিতে নয়, অর্থের ভিত্তিতে চাকরি হবে। যাই হোক, আগামী দিনে নিশ্চিতভাবে অপেক্ষায় থাকবো যে কত চাকরি বাতিল হয়, এবং সেই স্থলে যারা যোগ্য ছিলেন, পার্টিসিপেট, তাদের প্রত্যেককে চাকরি দিতে হবে। যারা এতদিন ধরে মামলা লড়ছেন, যারা এতদিন ধরে লড়াই করেছেন, যারা এতদিন ধরে বঞ্চিত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, যাদের অর্থ ছিল না কিন্তু মেধা ছিল, তাদের প্রত্যেককে চাকরি দিতে হবে। এবং শুধু তাই না, আগামী দিনে এই পুরো সিস্টেমটাকে আবার নতুন করে তৈরি করতে হবে। তার কারণ সিস্টেমের মধ্যে এমন একটা দুর্নীতিপূর্ণ ব্যবস্থা তৈরি করেছিলেন যার ফলে অনেক জায়গায় ঘুণ ধরেছে। সেই ওখানে নির্দিষ্টভাবে ঘুণ ধরা অংশগুলোকে ছেটে ফেলতে হবে। যারা যারা এই দুর্নীতিগ্রস্ত পদ পেয়ে এসে ওই পদগুলোতে বসেছে তাদের সব ছেটে ফেলতে হবে। তার স্থলে যারা যোগ্য ছিল তাদেরকে দিতে হবে, তাদেরকে কম্পেনসেট করতে হবে, তাদেরকে ওই স্থলে বসিয়ে তাদের সঠিক মর্যাদা দেওয়া। এটা কিন্তু আগামী দিনে নিশ্চিতভাবে আমরা অপেক্ষায় থাকবো, সেটা ঘটবে। এবং আস্তে আস্তে অলরেডি এই যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যাচাই বাছাইয়ের মাধ্যম দিয়ে অনেক কিছু বেরিয়ে আসবে, এই প্রত্যাশা থাকলো। আশা করি আগামী দিনে আরো কিছু দেখতে চলেছে, এবং বিশেষ করে এই জুডিশিয়াল এনকোয়ারি কমিশন বসে এই সমস্ত নিয়োগে আবার যাচাই বাছাই করতে হবে।